হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার তোমাদের সামনে মক টেস্টের গুচ্ছ নিয়ে। তো আশা করছি তোমাদের যাদের এক্সাম ছিল ফেজ 13 এসএসসি সবাই অ্যাটেম্প্ট করেছো, কিন্তু হ্যাঁ তার মধ্যে অনেক অবস্টাকলস রয়েছে, যেটা আমারও ছিল। তো আমিও এক্সাম দিয়েছি, আমার ছিল এই জামশেদপুর দিয়েছিল আমার, ঠিক আছে। তো এক্সাম মোটামুটি ঠিক আছে, কিন্তু এক্সামের সারাউন্ডিংসটা অর্গানাইজার মোটেও ভালো ছিল না। তো সেই জন্য আমি ভেবেছিলাম আলাদা করে ভিডিও বানাবো, আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব, কিন্তু সম্ভব হয়নি। তো যাই হোক, আমি ভেবে জানালাম। আর ঠিক আছে, তারপর তো প্রটেস্ট অন্যরকম চলছে, সব স্যার মিলে প্রটেস্ট করছে, সেটা চলতেই থাকবে। আমাদেরকে এক্সাম তাও দিতে হবে, আর এক্সাম না দিলে তার রেজাল্ট হবে না। তো ব্যাস, আমাদেরকে এগিয়ে যেতে হবে, ঠিক আছে। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, a sum of rupees 900 is divided into two parts such that the interest on the first part at 4% simple interest per annum and that on the other part at 2% simple interest per annum and equal। কোনো ব্যাপার না, এখানে 900 টাকা দিয়েছে, 900 টাকা দুটো ভাগ করতে বলেছে, তার একটা ভাগ 4% সুদের হারে দিয়েছি, একটা ভাগ 2% সুদের হারে দিয়েছি। দুটো থেকে অ্যাকিউরেট যে সুদটা, ইন্টারেস্টটা কিন্তু ইকুয়াল। এরপর বলেছে তাহলে আমাদের যে অ্যাকিউমুলেটেড সুদটা সেটা কত, কারণ ইকুয়াল, তাহলে একটা বের করলেই হবে, ঠিক আছে। দেখো এটা ট্র্যাডিশনাল মেথডেও করা যায়। আমি যদি ট্র্যাডিশনাল মেথডটা না ফলো করে আমি যদি জাস্ট লজিক্যাল ওয়েতে যাই, দেখো প্রথম কথা 900 টাকা, তো আমি 900 টাকা প্রথমে ইনক্লুডই করছি না, 900 টাকাটা প্রথমে আমরা ইনক্লুডের বাইরে রাখছি, ঠিক আছে। দেখো ঠিক আছে, সরি, দেখো এবার কি বলছি, ঠিক আছে। প্রথমত দেখো আমি ধরে নিচ্ছি যে ফার্স্ট পার্টটা এক্স, ফার্স্ট পার্ট will be x and second part will be y। যদি ফার্স্ট পার্টটা এক্স হয়, তার মানে দেখো তাহলে এক্স টাকাটার 4% সুদের হার, সুদ পেয়ে যাব, ওয়াই টাকাটা 2% সুদের হারে সুদ পেয়ে যাব। ক্যান্সেল আউট হচ্ছে, মানে আলটিমেট পাচ্ছি 4x ইকুয়ালস টু 2y, এটাই তো বলেছেন আমাকে। তাহলে এক্স বাই ওয়াই ইকুয়ালস টু কত হয়ে যাবে, 2/4 1/2। তাহলে আলটিমেট আমার দুটো পার্টের রেশিও পেয়ে গেছি আমি, ঠিক আছে। এবারে এই যে দুটো পার্টের রেশিও পেয়ে গেছি, তাহলে কি বলছে সুদটা কত, ঠিক আছে, সুদটা কত, ঠিক আছে। তার মানে দেখো এখন যদি আমরা বলি যে প্রথম পার্টটা এক্স, তাহলে এক্স পার্টে 4% দিয়েছে সুদ, হ্যাঁ কি না, এক্স পার্টে 4%, হ্যাঁ ঠিক আছে। এবারে বলেছে দ্বিতীয় পার্টটা ওয়াই, তাহলে টোটাল এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 3 রেশিও 2+1, তাহলে 3 রেশিওর ভ্যালুই তো আমার 900 টাকা না। তাহলে এখান থেকে এক রেশিওর ভ্যালু পেয়ে যাবো আমরা, সেখান থেকে পেয়ে যাবো 300 টাকা। এবার যে কোনো একটা পার্ট, অর্থাৎ যদি আমি ইন্ডিভিজুয়াল পার্টগুলো বের করতে, সেটা হচ্ছে আমাদের মানে 300 টাকা আর একটা 600 টাকা হয়ে যাবে। যে যে কোনো একটা পার্টের ইন্টারেস্ট বের করলেই হবে, কারণ যেহেতু আমাদের ইন্টারেস্টটা ইকুয়াল ছিল। তাহলে 300 টাকাটা 4% বা 600 টাকার 2% একই ব্যাপার, 300 টাকার 4%, আর আলাদা করে দেখে নাও 600 টাকার 2% একই আসবে। তো আলটিমেট এখান থেকে 12 টাকায় আসবে, ঠিক আছে। 3 4 12, 6 2 12, আলটিমেট 12 টাকা, ঠিক আছে। এটা আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, the ratio of length, breadth and height of the cuboid is 8:15:17 if the body diagonal length of the cuboid is 17√2, ঠিক আছে। তো দেখো আমাদের বলেছে কিউবয়েডের ডায়াগোনাল, আমাদের জানি আমরা প্রত্যেকে জানি
ডায়াগোনাল, ঠিক আছে, ডায়াগোনাল অফ কিউবয়েড, ডায়াগোনাল অফ কিউবয়েড, ডায়াগোনাল অফ কিউবয়েড কী হয় না রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, যেখানে এক্স ওয়াই জেড রেসপেক্টিভলি হাই লেন্থ ব্রেথ অ্যান্ড হাইট, ঠিক আছে। তাহলে কী পেয়ে যাবো আমরা, দেখো এখান থেকে এটা হয়ে যাবে 8, রেশিওতে আছে কিন্তু এগুলো রেশিওতে, তাহলে 8 আমরা যে কোনো একটা যদি আর দিই তাহলে 8r স্কোয়ার প্লাস 15r স্কোয়ার প্লাস 17r স্কোয়ার, তাহলে এটা হয়ে যাচ্ছে এটা কত, এটা হচ্ছে 64r স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে 225r স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে 289r স্কোয়ার, ঠিক আছে। তাহলে আলটিমেট কী দাঁড়িয়ে যাচ্ছে, এটা আলটিমেট দাঁড়িয়ে যাচ্ছে 578r স্কোয়ার, এটা আন্ডার রুটে দাঁড়িয়ে যাচ্ছে, ঠিক আছে, ঠিক আছে। বা এটা আমরা এটাও করতে পারি 17√2r, এটা আলটিমেট আমাদের ডায়াগোনাল বেরিয়ে গেল। আর এটার ভ্যালুটাই দেওয়া হয়েছে 17√2, তার মানে 17√2 আর রেশিও ইকুয়ালস টু দেওয়া হয়েছে কত আমাকে 17√2, তাহলে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে এগুলো, তাহলে এখান থেকে পেয়েছি আর ইকুয়ালস টু 1, তাহলে রেশিওর ভ্যালুটা 1 পেয়ে গেলাম আমরা। তাহলে এখান থেকে কিন্তু আমরা ডিরেক্টলি আমরা ভ্যালু বের করতে পারি যে লেন্থ ব্রেথ অ্যান্ড হাইট কত ছিল, রেশিও যেহেতু 8, 15, 17 ছিল, যেহেতু রেশিও ভ্যালুটা 1 হয়ে গেল, তাহলে রেসপেক্টিভলি লেন্থ ইকুয়ালস টু 8 হয়ে যাবে, ব্রেথ ইকুয়ালস টু 15 হয়ে যাবে, অ্যান্ড হাইট ইকুয়ালস টু 17 হয়ে যাবে। এবার দেখো তোমাদের মনে অনেক সময় তো কোশ্চেন আসতে পারে যে তাহলে আমাকে তো আরও একটা কন্ডিশন দেওয়া ছিল, এখানে বলা হয়েছিল যে টোটাল সারফেস এরিয়া অফ দ্য কিউবয়েড এত, হ্যাঁ দেওয়া থাকতে পারে, তোমরা এটাকে কি করতে পারো, এটাকেও যেহেতু আমার অ্যান্সার বেরিয়ে গেছে এটা আর করার দরকারই নেই। আর যদি তোমাদের মন শান্তি চাই তাহলে কিন্তু এটাও তোমরা ক্যালকুলেশন করতে পারো, আমি শুধুমাত্র ইকুয়েশনটা দেখিয়ে দিচ্ছি কি করতে হবে। যেহেতু টোটাল সারফেস এরিয়া বলেছে, তা টোটাল সারফেস এরিয়া অফ কিউবয়েড কী হয় না, টোটাল সারফেস এরিয়া অফ কিউবয়েড কী হয় না 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, ঠিক আছে। এটা করে পরে যখন আলটিমেট দেখবে এখানেও আমার 1022 রেশিও 1022 বার হবে, মানে অ্যাকচুয়ালি আর এর ভ্যালুটা 1ই আসবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, খুব সুন্দর একটা দেখো ট্রিগোনোমেট্রিক কোয়েশ্চেন আছে, কি বলেছে এবিসি কনগ্রুয়েন্ট কিউআরপি। এবার দেখো কনগ্রুয়েন্ট সবসময় কী হবে, কনগ্রুয়েন্ট অ্যাকচুয়ালি কনগ্রুয়েন্ট আর সিমিলার মধ্যে একটা সূক্ষ্ম ডিফারেন্স আছে এবং সেটাই ভাইটাল। সিমিলার বলতে কী হবে, শেপটা একই হবে, দুটোর শেপ একই হবে। সিমিলার আমি লিখে দিচ্ছি, সিমিলারে শেপ মাস্ট বি ইকুয়াল, শেপটা অনলি এবং সেটাই শেষ। কনগ্রুয়েন্টের শেপ অ্যান্ড সাইজ ইকুয়াল হতে হবে, শেপটা ইকুয়াল হতেই হবে এবং সাথে সাথে সাইজটা ইকুয়াল হতে হবে। তাহলে দেখো এখানে যখন কনগ্রুয়েন্ট বলেছি আমি এটাকে আর ভ্যালু দিচ্ছি না, আমি সিমিলারটাকে ভ্যালু দিচ্ছি না, আমি জাস্ট বলে দিলাম কনগ্রুয়েন্ট বলেছি, তাহলে আমাকে কিন্তু সবসময়তে কোন ওয়েতে মানে অ্যাকচুয়ালি কোন এক্সপ্রেশনে আমাকে বলেছে কনগ্রুয়েন্ট সেটা দেখতে হবে। যেমন এখন এবিসি কনগ্রুয়েন্ট কিউআরপি দিয়েছে, তার মানে এখানে কিন্তু এবি ইকুয়ালস টু আমরা বলতে পারি কিউআর, আমরা বিসি ইকুয়ালস টু বলতে পারি আরপি, আমরা এসি ইকুয়ালস টু বলতে পারি কিউপি, এইভাবে হবে। আর এরিয়াটা কি হয় না, বাহুর অ্যাকচুয়ালি বাহু যে দেওয়া থাকে সেই অ্যাকচুয়ালি গিভেন সাইড তাদের স্কোয়ার হয়ে যায়, ঠিক আছে। এরিয়া রেশিওটা তাদের বাহুর অ্যাকচুয়ালি স্কোয়ার রেশিও হয়ে যায়। তাহলে এখানে আমাকে দেওয়া হয়েছে এরিয়া অফ এ বি সি ডিভাইডেড বাই এরিয়া অফ কিউ আর পি ইকুয়ালস টু 9/4, তার মানে এখান থেকে আমরা পেয়ে যাবো এগুলো সাইড রেশিও পেয়ে যাবো, ঠিক আছে। এবারে যে কোনো একটা সাইড আমরা ধরে নিতে পারি, এটা যে কোনো, আমরা কিন্তু কোনো পার্টিকুলার ধরছি না, যে কোনো একটা ধরে নিতেই পারি যে অ্যাকচুয়ালি সাইড অফ এবিসি আমরা এসআইডি লিখছি, সাইড অফ এবিসি অ্যাকচুয়ালি সাইড অফ
এ বি সি বাই সাইড অফ কিউ আর পি ইকুয়ালস টু 3/, ঠিক আছে, আন্ডারউড করে নিলাম। এবার মজার ব্যাপার কোনটা, দেখো আমাকে এ বি সি আর কিউ আর পি সাইড রেশিও 3/2, আমি যে কোনো ধরে নিচ্ছি এটা, আমার চেয়েছে কি আলটিমেট অ্যান্সার কী চাই, পি আর চাই। পি আর বলতে এখানে পি আর, তার মানে আমার কিন্তু এখানে বিসি বাহুটার রেশিওর সাথে পি আর বাহুটার রেশিও ম্যাচ করতে হবে, ব্যাস এইটুকুই। আমি কি বললাম যে কনগ্রুয়েন্টটা হচ্ছে সেই এক্সপ্রেশনটাতে কনগ্রুয়েন্ট যেভাবে দেওয়া থাকবে অ্যাজ ইট ইজ। যেমন এখানে এবিসি কনগ্রুয়েন্ট কিউআরপি দিয়েছে, মানে এবি সমান কিউআর হবে, বিসি সমান আরপি হবে, সি সমান কিউপি হবে, এইভাবে থাকবে, ঠিক আছে। তাহলে দেখো আলটিমেট 3/2 ইকুয়ালস টু বিসি ইকুয়ালস টু কত দিয়েছে 15 বাই পি আর বা আরপি যাই দেখ না, ঠিক আছে। এখান থেকে হয়ে যাবে অ্যাকচুয়ালি 3 পি আর সমান 30, অ্যাকচুয়ালি 3 পি আর ইকুয়ালস টু 30, তাহলে পি আর ইকুয়ালস টু 10, ঠিক আছে, এটা আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ওভি ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 50 days, খুব সুন্দর। বরুণ ইজ 20% মোর এফিশিয়েন্ট দ্যান ওভি। তাহলে এখান পর্যন্ত বলেছে আমাকে ওভি বলে কেউ আছে যে 50 দিনে কাজটি কমপ্লিট করতে পারে, বরুণ কিন্তু ওভির থেকে 25% বেশি দক্ষ। তাহলে 25%-এর ফ্র্যাকশন ভ্যালু কী হবে, 25%-এর ফ্র্যাকশন ভ্যালু হয়ে যাবে 1/4, ঠিক আছে। নিচেরটা কি হয় এক্সিস্টিং, সরি নিচেরটা টোটাল, মানে অ্যাকচুয়ালি মেন যেটা বলতে পারি, এখানে মেন বলতে গিয়ে ওভি এই যে বরুণ ইজ 20% মোর এফিশিয়েন্ট দ্যান ওভি, তাহলে ওভি, তার মানে এখানে ওভি এটা মেন, আর এই একটা কিন্তু এটা ইনক্রিমেন্ট হয়েছে, তার মানে বরুণ যেহেতু বলেছে 25% মোর এফিশিয়েন্ট, তাহলে বরুণের এফিসিয়েন্সি কত হয়ে যাবে, মানে 4 + 1 5, তাহলে বরুণের এফিসিয়েন্সি 4 + 1 ইকুয়ালস টু 5, ঠিক আছে। তাহলে ওভির এফিসিয়েন্সি পেয়ে গেলাম 4, বরুণ এফিসিয়েন্সি 5 পেয়ে গেলাম, ঠিক আছে, এখন পর্যন্ত ঠিক আছে। দে ওয়ার্ক টুগেদার ফর, এবারে কী বলেছে, ওভি ক্যান কমপ্লিট ওয়ার্ক ইন 50 days, তাহলে ওভির এফিসিয়েন্সি কত 4, তাহলে দেখো আমরা কি জানি টোটাল ওয়ার্ক ইকুয়ালস টু এফিসিয়েন্সি ইন্টু টাইম। তাহলে ওভির এফিসিয়েন্সি কত 4, টাইম কত লাগছে 50 দিন লাগছে, তাহলে টোটাল ওয়ার্ক হয়ে গেল 200, ব্যাস এখানে পর্যন্ত টোটাল ওয়ার্ক পেয়ে গেছে, ঠিক আছে। এরপর দেখো কী বলেছে, দে ওয়ার্ক টুগেদার ফর 8 days, তাহলে টোটাল কতটা কাজ হবে না একই ব্যাপার, এফিসিয়েন্সি টু টাইম, তাহলে টাইম বলতে আমরা এখানে পেয়ে গেছি 8, আর এফিসিয়েন্সি দুজনের কিন্তু 5 + 4 9, তাহলে 8 × 9 ইকুয়ালস টু 72, তাহলে টোটাল কাজ আমার 200, এরা দুজন কতদিন করছে 8 দিন করছে, 72 মিনিট কাজ হয়ে গেছে, তাহলে রিমেনিং কাজ কত না, রিমেনিং কাজ কত হবে না, অ্যাকচুয়ালি 200 - 72 ইকুয়ালস টু 128, এটা কিন্তু রিমেনিং, ঠিক আছে। এবার কি বলেছি, দ্য রিমেনিং ওয়ার্ক ইজ কমপ্লিটেড বাই চারু অ্যালোন এত দিনে, মানে 6 পূর্ণ 2-5 বলতে 32-এর 5 দিনে এই কাজটা করেছে, তাহলে এখান থেকে চারু এফিসিয়েন্সি পেয়ে যাবো। তাহলে এখান থেকে আমরা এফিসিয়েন্সি অফ চারু পেয়ে যাই, কীভাবে না, যেহেতু এই কাজটা এতদিনে করছে, তাহলে এফিসিয়েন্সি করছে কী হয়, টোটাল ওয়ার্ক আপন টাইম হয়, কারণ যে টোটাল ওয়ার্ক ইকুয়ালস যদি এফিসিয়েন্সি ইন্টু টাইম হয়, তাহলে এফিসিয়েন্সি ইকুয়ালস টু টোটাল ওয়ার্ক আপন টাইম হয়ে যাবে। তাহলে টোটাল ওয়ার্ক এখন যেহেতু রিমেনিং কাজটা করছে সেটাই ওর জন্য টোটাল ওয়ার্ক, তাই না, যেহেতু রিমেনিং কাজটা পুরোটাই চারু করছে, তাহলে চারুর জন্য টোটাল ওয়ার্ক কিন্তু রিমেনিং কাজ সেটাই হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি আমাদের রিমেনিং কাজ বলতে এখানে কত না 128, আর টাইম বলতে এখানে 32/5, তাহলে 5টা উপরে উঠে যাবে, তাহলে এখানে হয়ে যাবে 32, 4 128, 4 × 5 = 20, তাহলে এটা হচ্ছে এফিসিয়েন্সি, এটা এফিসিয়েন্সি অফ চারু, ঠিক আছে। এফিসিয়েন্সি বা এখান থেকে আমরা করতে পারি যে এফিসিয়েন্সি, আমি লিখে দিই, এফিসিয়েন্সি অফ চারু ইজ 20 ইউনিট বা যাই হোক না কেন, ঠিক আছে, ঠিক আছে, হয়ে গেল। এরপর কী বলেছে দেখো, দেন ইন হাউ মেনি ডেজ ক্যান বরুণ অ্যান্ড চারু কমপ্লিট দ্য, বরুণের এফিসিয়েন্সি কত 5, চারুর এফিসিয়েন্সি কত 20, তার টোটাল এফিসিয়েন্সি কত, যেহেতু দুজন মিলে কাজ করবে কত হচ্ছে 75, টোটাল ওয়ার্ক কিন্তু 200, 75% বলতে আমাদের 25, তাই না, 70% বলতে 150 হয়ে যাবে। দেখো এখানে কি বলেছে আমাকে, তাহলে এখন টোটাল ওয়ার্ক ছিল কিন্তু আমাদের 200 একদম,
তাহলে টোটাল যে ওয়ার্কশপ মানে 275% এই কাজটা কে কী করছে? আমার করছে দেখো বরুণ অ্যান্ড চারু। তাহলে বরুণের এফিসিয়েন্সি 5 প্লাস চারু এফিসিয়েন্সি 20। ব্যাস, এখানে আমার কোশ্চেন শেষ। ঠিক আছে, ক্যালকুলেশন করো। 200 কাজ, তার 75% কাজ হচ্ছে 200 × 75 100। এই কাজটা দুজন মিলে করবে, আর টোটাল কাজ আপন এফিসিয়েন্সি টাইম পেয়ে যাবো। টাইম দরকার ছিল আমার। ঠিক আছে, তাহলে দেখো 100 এটা হয়ে যাবে 2 থেকে যাবে, মানে এখানে হয়ে যাবে 150/25 = 6 days। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলেছে দেখো, লাস্ট কোশ্চেন। A solid rubber sphere weighs 6 kg when its diameter is 6 centimeter। খুব সুন্দর। একটা বলেছে সলিড স্ফিয়ার আছে রাবারের, যার ওজন কিন্তু 6 কেজি যখন তার ডায়ামিটার 6 সেন্টিমিটার। এবার বলছে যে সেই ম্যাটেরিয়ালটা কিন্তু সেম আছে। তাহলে এই হলো স্ফিয়ার ইজ মেড উইথ আউটার ডায়ামিটার 18 সেন্টিমিটার অ্যান্ড ইনার ডায়ামিটার 12 সেন্টিমিটার। হোয়াট ইজ ইটস ওয়েট? তার মানে এই আয়তনের, আমি যদি এইভাবে মেনে নিই যে এই আয়তনের অর্থাৎ 6 সেন্টিমিটার ডায়ামিটারের যে আয়তন স্ফিয়ারটা, তখন ওজনটা 6 কেজি। আবার যদি আমার একটা হলো স্ফিয়ার হয় যার আউটার ডায়ামিটারটা 18 সেন্টিমিটার, ইনার ডায়ামিটারটা 12 সেন্টিমিটার, তাহলে সেই পুরো ম্যাটেরিয়ালটার আয়তনের ওজনটা কত হবে বের করে নিতে পারো। শুনলে কীভাবে? দেখো সরি, প্রথমত আমি প্রথমটার আয়তনটা কত দেখিনি। তাহলে দেখো, আমরা জানি ভলিউম অফ স্ফিয়ার কী হয়, সরি ভলিউম অফ স্ফিয়ার কী হয় না, অ্যাকচুয়ালি ভলিউম অফ স্ফিয়ার কী হবে না, 4/3 পাই আর কিউব, হ্যাঁ কি না? তাহলে 4/3 পাইটা অ্যাজ ইট ইজ রেখে দিলাম। আর বলতে এখানে রেডিয়াস হয়, এখানে ডায়ামিটার দেওয়া হয়েছে 6, রেডিয়াস কিন্তু আমার 3 হয়ে যাবে। তাহলে 3 তার হল কি, আলটিমেট এটা 27 × 4/3 পাই আর কি, 4/3 পাই। এটা আমাদের সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তাহলে এই সেন্টিমিটার কিউব এর আয়তনের ওজন 6 কেজি। যখন হলো স্ফিয়ারটা বানাচ্ছি, হলো স্ফিয়ারটা কী বলছে, তাহলে দেখো হলো স্ফিয়ারটা যখন হবে, হলো স্ফিয়ারটার আয়তনটা কিন্তু কে জানে 4/3 পাই। আউটার ডায়ামিটার তো হবে না, আউটার রেডিয়াস যেটা, আউটার ডায়ামিটার যদি 18, রেডিয়াস কিন্তু 9 হয়ে যাবে। এটা কিউব মাইনাস আমাদের ইনার ডায়ামিটার যদি 12 হয়, তাহলে আমাদের রেডিয়াস 6 হয়ে যাবে। কারণ কি 4/3 পাই, যদি আমি এটাকে ছবি দ্বারা বোঝানোর চেষ্টা করি, আমি এক সাইডে, তাহলে দেখো দেখতে পাবে অ্যাকচুয়ালি আমাদের এরকম হয়। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি এই যেটা আমার আয়তনটা এইটা জুড়ে আছে, হ্যাঁ না, এটা জুড়ে আছে। এবার আমার সেন্টার এটা দ্বিতীয়। ঠিক আছে, তাহলে এখান থেকে এই যে মানে এটা হবে, এটা তো হবে না, সরি আসলে এটা হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা এটা আউটার হয়ে যাবে এখান থেকে, আর এখান থেকে এটা ইনার হয়ে যাবে, তাই না? মানে এটা পুরোটাই কিন্তু সার্কেল হবে, এটা আমার দেখে মনে হচ্ছে যে না, এটা তো সার্কেল হচ্ছে না, কিন্তু এখান থেকে একটা আমাদের ইনার পেয়ে যাব। তা টোটালটা থেকে এখান থেকে টোটালটা যদি এটা মাইনাস করতে এই আমাদের, তবেই আমরা এই আয়তনটা পেয়ে যাবো, তাই না? তো যাই হোক, সেই জন্য এটা করা হলো। তো দেখো, যেটা বলতে যাচ্ছিলাম,
যেটা মেন, তাহলে এখানে কী হয়ে যাচ্ছে আমার, তাহলে আমার ছবিটা এখন আমাকে ইরেজ করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, দেখো এবার কী দাঁড়ালো, এখান থেকে 4/3 পাই এটা দাঁড়িয়ে গেল 729 - 216 ইকুয়ালস টু 4/3 পাই ইন্টু 513। ঠিক আছে, তাহলে এখানে ছিল কি 27 ইন্টু 4/3 পাই, আর এখানে 513 ইন্টু 4/3 পাই সেমি কিউব। তার মানে এইটার আয়তনটা ছিল ওজনটা ছিল 6 কেজি, হ্যাঁ কি না? তাহলে এইটার ওজনটা কত হয়ে যাবে? তো এইটার কত গুণ দেখি, তাই যত গুণ হবে ওজনটাও তত গুণই হবে। তাহলে এখন 4/3 পাই 513 ডিভাইডেড বাই 4/3 পাই, ঠিক আছে, 27, 4/3 পাই 4/3 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, 27 এটা 19 দাঁড়িয়ে গেল। তাহলে তার মানে দেখতে পাচ্ছি আমরা আয়তনটা 19 গুণ, তার মানে ওজনটা 19 গুণই দাঁড়াবে, কারণ ম্যাটেরিয়াল তো সেম, তাই না? তাহলে যেহেতু আগের ওজন ছিল 6 কেজি, এখন ওজন দাঁড়িয়ে যাবে কত? এখন ওজন দাঁড়িয়ে যাবে না, নাও দ্য ওয়েট will be 6 into 19 equals to 114 কেজিস। ঠিক আছে, এটাকে যদি আমি অন্য মেথডেও করতো, অন্য বলতে কীভাবে, অন্য বলতে ঠিক অন্য না, এটাই মানে যদি একটু আমি ঘোরাতাম, মানে কীরকম, দেখো আমরা জানি যে পদার্থের একক আয়তনের ভরকে ঘনত্ব বলে, অর্থাৎ ডি ইকুয়ালস টু m/v, হ্যাঁ কি না? তাহলে প্রথমে আমরা কী বের করে নেব না, ডি, যেহেতু ডি ইকুয়ালস টু m/v, তাহলে এখান থেকে আমরা ডি পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা 6/4/3 3 পেয়ে যেতাম, এটা ডি পেয়ে গেলাম, এটা ফার্স্ট কেসে। ঠিক আছে, এইবারে দেখো এই যেটা ছিল এটা আয়তন ছিল, এছাড়া এটা ঘনত্ব ছিল, তাহলে এই ঘনত্বটা, আর পরের ভাবে এ এম সমান ডি ইন্টু ভি, মানে আমাদের এটা প্রথমে যে ঘনত্বটা, এটা ছিল ঘনত্ব, এবার ম্যাটেরিয়াল তো সেম আছে না আমার, তার মানে দ্বিতীয়বারের জন্য যে ওজনটা পাবো তাহলে এম ইকুয়ালস টু ডি ইন্টু ভি পাবো। তাহলে ডি তো অলরেডি পেয়ে গেছিলাম আমি, কারণ ঘনত্বটা সেম হবে, সেম ম্যাটেরিয়াল। তাহলে এখান থেকে কী পাচ্ছি, মানে অ্যাকচুয়ালি এটা আমি পাচ্ছি কি, সরি, 6/4/3 3 এটা ছিল, আর ভি ছিল কি 4/3 একেবারে 513 হতো আলটিমেট। ঠিক আছে, তাই না? 513 হতো, তাই তো? তুমি যদি ক্যালকুলেশন করি দেখতে পাবো 4/3 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা 27 হয়ে যাচ্ছে, 27 মানে এটা থাকছে 6 × 513/27, আলটিমেট 114 কেজি আছে। ঠিক আছে, থ্যাংক ইউ বন্ধুরা, তোমরা আশা করছি সেটা এনজয় করছো। প্লিজ সাবস্ক্রাইব করো, পাশ থেকে বেল আইকনটি প্রেস করো, যাতে প্রত্যেকবার ভিডিও আপলোড সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও এবং সলিউশনস করতে পারো। তো থ্যাংক ইউ, আর অবশ্যই ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের মাঝে। থ্যাংক ইউ।